আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের নতুন আরও একটি ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়। আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ের নাম হচ্ছে রেওয়ামিল। আমরা রেওয়ামিলের পাঠ্য বইয়ের 6 নম্বর সৃজনশীল প্রশ্নটি নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা করব। আমরা একটু খেয়াল করে দেখি আমাদের 6 নম্বর প্রশ্নে কি বলেছে দোয়েল এন্টারপ্রাইজের 2025 সালের 31শে ডিসেম্বর তারিখে বিভিন্ন হিসাবের জের নিম্নরূপ। আচ্ছা, কি বলা আছে দেখো। মূলধন, নগদ তহবিল, বিক্রয়, উত্তোলন, বহিঃফেরত, অগ্রিম প্রাপ্ত ভাড়া, অগ্রিম বীমা, প্রারম্ভিক মজুত পণ্য, আন্তঃফেরত, বন্ধকি ঋণ, ক্রয়, প্রাপ্য হিসাব, তারপর হচ্ছে ভবিষ্যৎ তহবিল, আয়কর, বিলম্বিত বিজ্ঞাপন, তারপর হচ্ছে সমাপনী মজুত পণ্য, এরপরে দেওয়া আছে হচ্ছে প্রদেয় হিসাব। আচ্ছা, আমাদের ক নম্বর প্রশ্নে কি বলেছে দেখো। বলেছে যে উপযুক্ত তথ্য হতে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। এই যে আমরা রেওয়ামিলের অধ্যায়ে এসে আমরা ইতিপূর্বে 5টা সৃজনশীল করে ফেলেছি। আমরা একটা সূত্র মুখস্থও করি নাই, আমাদের একটা সূত্র মুখস্থ করার প্রয়োজনও পড়ে নাই। 6 নম্বর অঙ্কে এসে আমাদের আসলে একটা সূত্র মুখস্থ করতে হচ্ছে, একটা বা দুইটা সূত্র মুখস্থ করতে হবে। এখান থেকে দেখো আমরা শুধুমাত্র সমন্বিত ক্রয় এটা বের করার সূত্রটা একটু মুখস্থ করব। সমন্বিত ক্রয় বের করার সূত্রটা কি ভাইয়া? সমন্বিত ক্রয় বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। আমি প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয়টা যোগ করব, আর বাদ দিয়ে দিব সমাপনী মজুত পণ্যটা। আচ্ছা, তাহলে আমরা একটা একটা করে খুঁজি। এই যে দেখো, প্রারম্ভিক মজুত পণ্য আছে কত টাকা? 30,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা। ওকে, এরপরে নিট ক্রয়, আমার প্রশ্নে ক্রয় কি দেওয়া আছে? হ্যাঁ, ক্রয় দেওয়া আছে। কত টাকা? ক্রয় দেওয়া আছে হচ্ছে 2,54,000 টাকা। 2,54,000। তো আমার তো শুধু ক্রয় হইলে হবে না, আমার আসলে নিট ক্রয় লাগবে। তো ক্রয় থেকে ক্রয় ফেরত থাকলে সেটা বাদ দিয়ে দিতে হবে। ক্রয় ফেরতের আরেকটা নাম হচ্ছে বহিঃফেরত। ক্রয় ফেরতের আরেকটা নাম কি? 1 2 3 4 5 1 2 3 4 5। হ্যাঁ, ক্রয় ফেরতের আরেকটা নাম হচ্ছে বহিঃফেরত। মানে আমি বাইরে যেটা ফেরত পাঠাচ্ছি। কত টাকা? 3,500 টাকা। 3,500 টাকা। তাহলে এই জায়গা হবে কত দেখো তো? 2,54,000 মাইনাস 3,500, তাহলে থাকে কত ভাইয়া? 2,50,500 টাকা, তাই না? আচ্ছা, তাহলে নিট ক্রয় হচ্ছে 2,50,500 টাকা। এই দুইটা যোগ করে দিব, তাহলে 30,000। হ্যাঁ, 30,000 ছিল। হ্যাঁ, 30,000 যোগ 1 2 3 4 30,000 যোগ 2,50,500 যোগ করলে তাহলে আসে কত? 2,80,500 টাকা। ওকে, এই জায়গা থেকে বাদ দিয়ে দিব সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য দেওয়া আছে 15,500 টাকা। তাহলে সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে দিলাম, 15,500 বাদ দিয়ে দিই মাইনাস 15,500। তাহলে থাকে কত এখানে? 2,65,000 টাকা। তাহলে আমার সমন্বিত ক্রয়ের পরিমাণ আসবে কত? 2,65,000 টাকা। আবারও বলছি, সূত্র খুব সহজ। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে আমাকে যোগ করতে হবে নিট ক্রয়। এই যোগ করতে হবে কি? নিট ক্রয়। তো নিট ক্রয় বের করার জন্য ক্রয় থেকে বহিঃফেরতটা বাদ দেওয়া প্রয়োজন। কেন? ক্রয় বের করার জন্য, নিট ক্রয় বের করার জন্য। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য, এরপরে ক্রয় যোগ করলাম, এরপরে বাদ দিয়ে দিলাম আমি সমন্বিত ক্রয়ের সমাপনী মজুত পণ্য। তাহলে যেটা আসলো সেটা হচ্ছে কি আমার প্রশ্নে ইয়ার পরিমাণ, ওটা কি বলে? ক্রয়ের পরিমাণ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে খ নম্বর প্রশ্নে। ক নম্বর প্রশ্নটা আমরা বুঝলাম, আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার খ। খ নম্বর প্রশ্নে বলেছে দোয়েল এন্টারপ্রাইজের রেওয়ামিল প্রস্তুত করো। ভালো কথা, রেওয়ামিল আমরা প্রস্তুত করব। রেওয়ামিল তৈরি করার নিয়ম হচ্ছে সম্পদ, ব্যয় এবং উত্তোলন এই ধরনের হিসাবগুলোকে আমরা ডেবিট করে দিব। আয়, দায়, মূলধন এই ধরনের হিসাবগুলোকে আমরা ক্রেডিট করে দিব। আবারও বলছি, সম্পদ, ব্যয়, উত্তোলন এই ধরনের হিসাবগুলোকে আমরা ডেবিট করে দিব। আয়, দায়, মূলধন এই ধরনের হিসাবগুলোকে আমরা ক্রেডিট করে দিব। তাহলে সবার প্রথমে আমরা আসি মূলধন। মূলধন হচ্ছে ক্রেডিট। আয়, দায়, মূলধনকে ক্রেডিট করতে হয়। নগদ তহবিল একটা সম্পদ, সম্পত্তিকে ডেবিট করতে হয়।
বিক্রয় একটা আয়, আয় দায় মূলধনকে ক্রেডিট করব, উত্তোলন সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হবে, বহি ফেরত মানে আমি বাইরে ফেরত পাঠাচ্ছি, বহি ফেরত মানে কি আমি বাহিরে ফেরত পাঠাচ্ছি, আমি বাইরে ফেরত পাঠাবো কোনটা, যেটা আমি কিনে নিয়ে আসছিলাম, তার মানে ক্রয় ফেরত, ক্রয় যদি ডেবিট হয় তাহলে ক্রয় ফেরত হবে হচ্ছে ক্রেডিট। অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া আমি অগ্রিম পাইছি, বাড়ি ভাড়া একটা আয়, প্রাপ্ত যেহেতু বলছে তার মানে এটা একটা আয়, আয়টা আমি অগ্রিম গ্রহণ করছি, আয়ের অগ্রিম, আয়ের অগ্রিম হচ্ছে একটা দায়, তাহলে আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হবে, তাহলে এটাকে আমরা কি করে দিব, ক্রেডিট করে দিব। এরপর আমরা চলে যাচ্ছি অগ্রিম বীমা, বীমা একটা ব্যয়, ব্যয়ের অগ্রিম আমি প্রদান করছি, ব্যয়ের অগ্রিম হচ্ছে আমার জন্য সম্পদ, ব্যয়ের অগ্রিম কি সম্পদ, সম্পত্তি হিসাবগুলোকে আমাদের ডেবিট করতে হয়, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয়, এজন্য আমরা লিখে দিলাম অগ্রিম বীমা হিসাব ডেবিট। এবার দেখো মজুত পণ্যের মধ্যে একটা ঝামেলা ছিল যে আমরা মাঝে মাঝে প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত করি, মাঝে মাঝে সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত করি, তো সেটার ক্ষেত্রে নিয়মটা কি ছিল, যদি আমার প্রশ্নে সমন্বিত ক্রয় নামে কোনো এন্ট্রি দেওয়া থাকে তাহলে আমরা প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত করি না, সমাপনী মজুত পণ্যটা অন্তর্ভুক্ত করি। আমাদের এই প্রশ্নে কোনো জায়গাতে সমন্বিত ক্রয় নামে কোনো হিসাব দেওয়া নেই, না দেওয়া থাকার ফলে আমরা সমাপনী মজুত পণ্যটা অন্তর্ভুক্ত করব না, কিন্তু প্রারম্ভিক মজুত পণ্যটাকে আমরা অন্তর্ভুক্ত করব, এটা একটা মুনাফা জাতীয় ব্যয়, ব্যয়টাকে আমরা ডেবিট করে দেই, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয়। এরপর দেখো আন্তঃফেরত, আন্তঃফেরত মানে হচ্ছে আমার কাছে যেটা ফেরত আসতেছে, আমার কাছে ফেরত আসবে কোনটা, আমি যেটা বিক্রয় করছিলাম ওইটা আমার কাছে ফেরত আসবে, তাই না ভাইয়া, বিক্রয় একটা আয় এবং আন্তঃফেরত এটা আমার বিক্রয়ের পরিমাণকে কমায় দিচ্ছে, এই জন্য এটাকে আমরা ডেবিট করে দিব, আয় হইলে আমরা ক্রেডিট করতাম, বাট যেহেতু এটা আমার আয়ের পরিমাণকে কমায় দিচ্ছে এই জন্য এটাকে আমরা ডেবিট করে দিলাম। আচ্ছা, এরপরে দেখো বন্ধকি ঋণ, আমরা সবাই জানি ঋণ এটা একটা দায়বাচক শব্দ, আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হবে, এজন্য আমরা ঋণকেও কি করে দিব, ক্রেডিট করে দিব। ক্রয় এটা একটা ব্যয়, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয়, ক্রয় হিসাবকে আমরা ডেবিট করে দিব। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব এটা একটা সম্পত্তিবাচক, মানে প্রাপ্য কথাটাই একটা সম্পত্তিবাচক হিসাব, যে কারণে আমরা প্রাপ্য হিসাব এটা একটা সম্পদ, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয়, এজন্য আমরা প্রাপ্য হিসাবকেও ডেবিট করে দিব। এরপর দেখো দেওয়া আছে ভবিষ্যৎ তহবিল, মনে রাখবা তহবিল শব্দটা একটা দায়বাচক শব্দ, সকল প্রকার তহবিলই একটা দায়, শুধুমাত্র নগদ তহবিল বাদে, সকল প্রকার তহবিলই একটা দায়, শুধুমাত্র কি বাদে, নগদ তহবিল বাদে। আচ্ছা, তাহলে ভবিষ্যৎ তহবিল এটা একটা দায়, আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হবে, আমরা ভবিষ্যৎ তহবিলকে ক্রেডিট করে দিব। এরপরে দেখো দেওয়া আছে আয়কর, আয়কর হচ্ছে আমাদের জন্য উত্তোলন, তো উত্তোলন হিসাবগুলোকে সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয়, আমরা আয়করকে ডেবিট করে দিব। বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন এটা একটা সম্পদ, বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে একটা ব্যয়, বিলম্বিত মানে হচ্ছে অগ্রিম বিজ্ঞাপন, এটা একটা সম্পদ, অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পত্তি আমরা এটাকে বলি, তো যেটাই হোক না কেন সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয়, এজন্য আমরা বিলম্বিত বিজ্ঞাপনকে ডেবিট করে দিব। এরপরে দেখো দেওয়া আছে প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব একটা দায়, আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হবে, তো আমরা প্রদেয় হিসাবকে ক্রেডিট করে দিব। আমার কথাটাকে আমি বুঝাইতে পারছি? তাহলে এখানে একটু খেয়াল করে দেখি ভাইয়া, আমাদের রেওয়া মিলের যে একদম বেসিক যে রুলস ছিল যে কোন কোন হিসাবগুলোকে ডেবিট করতে হয়, কোন কোন হিসাবগুলোকে ক্রেডিট করতে হয়, আমরা কিন্তু সেটা করে ফেলেছি, যেটাকে ডেবিট করা দরকার সেটাকে ডেবিট করেছি, যেই হিসাবগুলোকে ক্রেডিট করা দরকার সেই হিসাবগুলোকে আমরা ক্রেডিটও করে দিলাম, তাই না? তাহলে ডেবিট ক্রেডিট যদি নির্ণয় করা হয়ে যায় তাহলে আমরা একটু উত্তরটা দেখতে পারি। দেখো আমরা যেই পাশে বলেছিলাম সেটা সেই পাশেই আছে, শুধুমাত্র তোমাদের কাজ হচ্ছে অঙ্কটা ছকে উপস্থাপন করে একটু টাকার অঙ্কটা বসাবা, তাহলে দেখবা আর এখানে খুব একটা তোমার কাছে কঠিন কিছু মনে হবে না, তাই না? আচ্ছা, এরপরের প্রশ্ন আমাকে বলেছিল সমাপনী মালিকানা সত্ত্বের পরিমাণ বের করতে। মালিকানা সত্ত্বের ক্ষেত্রে একদম সহজ হিসাব মনে রাখবা, মালিকানা সত্ত্ব আমরা বের করব হচ্ছে মূলধনের সাথে আয়ের পরিমাণ যোগ করব, ব্যয় এবং উত্তোলনের পরিমাণটা বাদ দিয়ে দিব। এই মূলধনের সাথে, এই যে দেখো মূলধনের সাথে যত আয় আছে আয়গুলা যোগ করব, তো মূলধনের সাথে আমার আয় ছিল বিক্রয়,
আর বিক্রয়কে হ্রাসকারী একটা উপাদান আন্তঃফেরত, সেটাও আমার প্রশ্নে ছিল, তাই না? তাহলে আমি বিক্রয় থেকে আন্তঃফেরতটা বাদ দিয়ে দিব। তারপরে এরপর হচ্ছে আমাদের ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, যা যা ব্যয় ছিল সেগুলো আমরা লিখব। ক্রয় থেকে ইয়াটা বাদ দিতে হয়, ক্রয় ফেরতটা বাদ দিতে হয়, এবং যেহেতু সমাপনী মজুত পণ্য আছে সেটাও বাদ দিয়ে দিতে হয়। তো আমরা এই দুটা জিনিস বাদ দিয়ে দিলাম। এরপরে বাদ দিয়ে দিব উত্তোলন। উত্তোলন কি কি ছিল? নগদ উত্তোলন ছিল, আর এই নগদ উত্তোলন ছিল, আয়কর ছিল, আর নগদ উত্তোলন ছিল। দেখি তো একটু নগদ উত্তোলন কোথায়? ও আচ্ছা, উত্তোলন, এই জায়গায় জাস্ট শুধু বলছে উত্তোলন, তার মানে এটাকে আমরা ধরে নিছি নগদ উত্তোলন আর কি। যাই হোক, উত্তোলন ছিল, উত্তোলনটাও আমরা কি করলাম, এখান থেকে বাদ দিয়ে দিলাম। তাইলে একদম সহজ হিসাব হচ্ছে মালিকানা সত্ত্ব বের করার জন্য মূলধনের সাথে যোগ করব আয়ের পরিমাণ, বাদ দিয়ে দিব ব্যয়ের পরিমাণ, বাদ দিয়ে দিব উত্তোলনের পরিমাণ। যখনই আমি মূলধনের সাথে আয়গুলো যোগ করব, ব্যয় এবং উত্তোলনের পরিমাণ বাদ দিয়ে দিব, তখন যেই হিসাবটা আমার বের হবে ওই হিসাবটার নামই হচ্ছে মালিকানা সত্ত্ব। ওই হিসাবটার নামই কি? মালিকানা সত্ত্ব, তাই না? তাহলে খেয়াল করে দেখো, খুবই ছোট্ট একটা অঙ্ক ছিল ভাইয়া। মানে রেওয়া মিলের অঙ্ক করতে যে কি পরিমাণের আনন্দ লাগে, এটা আসলে তোমরা যারা অঙ্কগুলো করতেছো মন দিয়ে, তোমরা এটা খুব ভালো মতোই কিন্তু বুঝতে পারতেছো যে রেওয়া মিলের অঙ্কগুলো করাটা আসলে কতটা বেশি আনন্দের, তাই না? তাহলে খেয়াল করে দেখো, আমরা আমাদের রেওয়া মিলে যতগুলো অঙ্ক ছিল, মানে আমাদের পাঠ্য বই 6টা সৃজনশীল ছিল, আমরা 6টা সৃজনশীলই কিন্তু বিস্তারিত আলোচনা করে ফেলেছি। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে এর পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।